তুরস্কে অভিযোগ গঠন ছাড়াই কোনো ব্যক্তিকে আটক রাখার সময়সীমা 4 দিন থেকে বাড়িয়ে 1 মাস করার ঘোষণা। ভেঙে দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট গার্ড। নওয়াজ শরীফের কাশ্মীর দখলের স্বপ্ন পূরণ হবে না, মন্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। জম্মু কাশ্মীরের 4 জেলা থেকে তুলে নেওয়া হয়েছে কারফিউ। মিউনিখে হামলার ঘটনায় অস্ত্র আইন কঠোর করার আহ্বান জার্মান নেতাদের। হতাহতদের স্মরণে দেশে বিদেশে শোক পালন। এবং কাবুলের সন্ত্রাস জঙ্গিবাদ দমনে সাহায্যের প্রস্তাব রাশিয়ার। আত্মঘাতী বোমা হামলায় হতাহতদের স্মরণে একদিনের জাতীয় শোক। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। সামরিক বাহিনীর সংস্কারের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট গার্ড ভেঙে দেয়া হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। জরুরি আইনের অধীনে নতুন করে জারি করা এক ডিক্রিতে অভিযোগ গঠন ছাড়াই কোনো ব্যক্তিকে আটক রাখার সময়সীমা 4 দিন থেকে 30 দিন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন তিনি। অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তুর্কির ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের ভাগিনাকে। কুর্দিদের পরিচালিত স্কুলটি বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্কুল কর্তৃপক্ষ। এক পর্যায়ে স্কুল ভবন থেকে জোর করে বের করে দেওয়া হয় কর্মকর্তা কর্মচারীদের। প্রধান ফটকে লাগিয়ে দেওয়া হয় স্কুল বন্ধের নোটিশ। শনিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরে ধারণ করা হয় এই দৃশ্য। সম্প্রতি প্রেসিডেন্টের জারি করা ডিক্রিতে প্রায় 12,500 দাতব্য প্রতিষ্ঠান, 19টি ট্রেড ইউনিয়ন সহ বন্ধ ঘোষিত 15টি বিশ্ববিদ্যালয় সহ 1000-এরও বেশি বেসরকারি স্কুলের তালিকায় রয়েছে এই স্কুলটিও। সরকারের এই পদক্ষেপকে অগণতান্ত্রিক বলে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে বিশেষ কোনো সম্প্রদায় বা রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আমরা মানবতার পক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। কুর্দি সন্তানদের মাতৃভাষায় পড়াশোনা করার অধিকার সংরক্ষণ করছি। চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ভেঙে দেওয়া হবে তুরস্কের প্রেসিডেন্ট গার্ডও। টেলিভিশনে দেওয়া এক ভাষণে একথা জানান প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। গেল সপ্তাহে আটক করা হয়েছে এই বাহিনীরই প্রায় 300 সদস্যকে। গেল 15 জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টা কেবল রাষ্ট্র, সরকার কিংবা পার্লামেন্টের বিরুদ্ধে নয়, এটি তুর্কি সামরিক বাহিনীর ধ্বংসেরও অপচেষ্টা ছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতার হওয়া 123 জেনারেল ও অ্যাডমিরাল, পুলিশ বাহিনীর 182 শীর্ষ কর্মকর্তা ও 1550 বিচারক ও প্রসিকিউটরের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের ভাগিনা ও তার ঘনিষ্ঠ সহযোগী হালিসি হানসিকে। এরদোয়ান সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছা নির্বাসিত গুলেনকে অভ্যুত্থান চেষ্টার প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হলেও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। জাহিদুর রহমান, সময় সংবাদ। এদিকে তুরস্কের রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির পর্যটন খাত। বুকিং কমায়, মুনাফা কমছে এয়ারলাইন্স এবং এয়ারপোর্টগুলোর। একই অবস্থা হোটেল এবং রেস্টুরেন্টগুলোরও। বিপাকে আর লোকসানের আশঙ্কায় পড়েছে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা, এরপর দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা। এসব ঘটনা তুরস্কের নাগরিকদের স্বাভাবিক জনজীবনকে তো ব্যাহত করছেই, সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির পর্যটন খাত। পর্যটন কেন্দ্র হিসেবে তুরস্কের জনপ্রিয়তা নেহাত কম নয়, তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এদেশে কমে গেছে বিদেশি পর্যটকের আনাগোনা। আমি আগে যখন ইস্তাম্বুলে এসেছি তখন এখানকার পর্যটন স্থানগুলোতে মানুষের ভিড় ছিল, কিন্তু এখন দেখছি এখানে পর্যটক খুব কম। এসব অপ্রীতিকর ঘটনা দেশটির পর্যটন শিল্পকে ভয়াবহ ক্ষতির মুখে ফেলছে। তুরস্কের এক গবেষণা প্রতিষ্ঠানের তথ্যে দেখা গেছে, এরই মধ্যে হোটেল, রেস্টুরেন্ট, এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমে গেছে 25 থেকে 35% পর্যন্ত। এতে বিপাকে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রাশিয়া আর ইসরায়েল থেকে প্রতি বছর অনেক পর্যটক আসে, আর এখন ইস্তাম্বুলে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের পর্যটক আসতে ভয় পায়। অথচ নিত্যপণ্যের দাম কমায় গত বছরের চেয়ে এবছর আমরা 4 স্টার 5 স্টার হোটেলগুলোতে বুকিং এবং থাকা খাওয়ার খরচ অনেক কমিয়ে দিয়েছি। অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছর এ খাত থেকে তুরস্কের রাজস্ব আয় $800 কোটি কমবে, যা দেশটির মোট জিডিপির 1%। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাশ্মীর দখলের স্বপ্নই থেকে যাবে বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে। নওয়াজ শরীফের দেয়া এই বক্তব্যের জবাবে এমন মন্তব্য করলেন সুষমা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর পরিস্থিতি নিয়ে শ্রীনগরে বৈঠক আহ্বান করলেও তাতে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন কাশ্মীরের ব্যবসায়ীরা। এদিকে জম্মু কাশ্মীরে সহিংসতা রুখতে চলা কারফিউ শনিবার 4টি জেলা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। ধীরে ধীরে কমতে শুরু করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সহিংসতা। গত 15 দিনে নিরাপত্তা বাহিনীর সাথে স্বাধীনতাকামীদের সংঘর্ষে 46 জন নিহত ও প্রায় 2500 মানুষ আহত হয়। 10টি জেলায় 2 সপ্তাহ ধরে চলছে কারফিউ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শনিবার 4 জেলা থেকে কারফিউ তুলে নেওয়া হলেও কোথাও কোথাও এখনো চলছে বিক্ষোভ। শ্রীনগরের বাতামালু এলাকায় শনিবারও সহিংসতার চিত্র দেখা গেছে। অশান্ত কাশ্মীরে নতুন করে সহিংসতা শুরু হয় গত 8 জুলাই। সেনা অভিযানে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হবার পর ওয়ানির সমর্থকরা তার মৃত্যুতে বিক্ষোভ শুরু করলে নিরাপত্তা বাহিনী তা দমনে শক্তি প্রয়োগ করে। পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর সফরে এসে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে বৈঠকের উদ্যোগ নেন। তবে শ্রীনগরের ব্যবসায়ী প্রতিনিধিরা জানিয়ে দেন, নিরাপত্তা বাহিনীর হাতে যখন সাধারণ মানুষ মারা যাচ্ছে তখন এ বৈঠকে কোনো লাভ হবে না। এর মধ্যেই উত্তেজনায় নতুন করে ইন্ধন যোগায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বক্তব্য। চিকিৎসা শেষে দেশে ফিরে শুক্রবার নওয়াজ শরীফ বলেন, কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে, সেই দিনের অপেক্ষায় রয়েছেন তিনি। শনিবার এ মন্তব্যের কড়া জবাব দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। জম্মু কাশ্মীরের পুরোটাই ভারতের অংশ দাবি করে তিনি বলেন, এই ভূস্বর্গকে সন্ত্রাসীদের স্বর্গে পরিণত করতে দেওয়া হবে না। নওয়াজ শরীফ বুরহানকে শহীদ বলেছেন। তিনি কি জানেন না যে বুরহান একজন জঙ্গি? তিনি বলেছেন কাশ্মীরিদের জন্য তার শুভেচ্ছা রয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তিনি পাকিস্তান থেকে কাশ্মীরিদের জন্য যা পাঠাচ্ছেন তার শুভেচ্ছা নয়, অস্ত্রশস্ত্র আর সন্ত্রাস। এতেই কাশ্মীর বারবার অস্থিতিশীল হয়ে উঠছে। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, তাদের কাশ্মীর দখলের স্বপ্ন কখনো পূরণ হবে না। পাকিস্তান ভারত সম্পর্ক স্বাভাবিক করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে গত বছর কয়েকবার সাক্ষাৎ করেছেন। তাতে দুদেশের সম্পর্কের শীতলতা একটু কমার আভাস পাওয়া গেলেও কাশ্মীরের সর্বশেষ এই উত্তেজনাকর অবস্থায় তা আবারও অনিশ্চয়তায় পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দেশটিতে আজ একদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে। শনিবার কাবুলে হাজারা সম্প্রদায়ের সমাবেশে আইএসের হামলায় কমপক্ষে 80 জন নিহত হয়েছে, আহত হয়েছে 230 জন। এদিকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে আফগানিস্তানকে সাহায্যের প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বোমা হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেন। রোববার সকালে কাবুলের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা যায়। শনিবারের বিভীষিকাময় ঘটনার স্মৃতি যেন পিছু ছাড়ছে না তাদের। দেশটিতে একদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে। আমার চোখের সামনে এমন ঘটনা আমি কোনোভাবেই ভুলতে পারছি না। সরকারের প্রতি অনুরোধ, দেশের সবার নিরাপত্তার ব্যবস্থা করুন যাতে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। শনিবার কাবুলের মাজাং স্কয়ারে ন্যায্য দাবিতে জড়ো হন শিয়া ধর্মাবলম্বী হাজারা সম্প্রদায়ের কয়েকশো মানুষ। অভিযোগ ছিল, আফগান সরকারের তুর্কমেনিস্তান থেকে কাবুলে বিদ্যুৎ সঞ্চালন লাইন বসানোর পরিকল্পনায় উপেক্ষিত হয়েছে হাজারা অধ্যুষিত বামিয়ান ও ওয়ারদাক প্রদেশ। বিদ্যুতের দাবিতে তাদের বিক্ষোভে অতর্কিত হামলা চালায় আইএস। যখন দুটি বিস্ফোরণ হলো তখন আমি সেখানেই ছিলাম। কি হলো কিছুই বুঝলাম না আমি, কিন্তু একটু পর দেখলাম আমার আশেপাশে বহু মানুষের মৃতদেহ পড়ে আছে। আমরা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করছিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম, দেখি সবাই দৌড়াচ্ছে, চিৎকার দিচ্ছে। পুলিশও আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। একটু পরেই শুনলাম গুলির আওয়াজ। বিস্ফোরণের পরপরই সমাবেশের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা একজনকে গুলি করে হত্যা করে। পরে জানানো হয় 3 জন আত্মঘাতী আইএস সদস্য সেখানে হামলার চেষ্টা করে, তবে মাত্র একজনই বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। একজনকে পুলিশ গুলি করে হত্যা করলেও বাকি একজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। এই হামলার পেছনে তালেবানকেই প্রথমে সন্দেহ করা হলেও এক বিবৃতির মাধ্যমে হামলার নিন্দা জানিয়ে জঙ্গি গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানকে বিভক্ত করে এমন কাজ তারা কখনোই করবে না। এরপরই আইএস নিয়ন্ত্রিত আমাক গণমাধ্যমে প্রকাশ করা হয় হামলাকারী 2 জন আইএস সদস্য। হামলার পরই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করে এর প্রতিশোধ নেওয়া হবে।
এরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে আফগানিস্তানকে সাহায্য করার প্রস্তাব দেন। আর ইরানের পক্ষ থেকে আহ্বান জানানো হয় জঙ্গিবাদের বিরুদ্ধে শিয়া সুন্নি মুসলমানদের ঐক্য গড়ে তুলতে। অন্যদিকে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ দল এই হামলাকে যুদ্ধাপরাধ বলে চিহ্নিত করেছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। চীনে বন্যায় মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। মিউনিখের শপিং মলে হামলার পর আবারও সামনে এসেছে জার্মানির অস্ত্র কেনাবেচার আইনের বিষয়টি। দেশটির শীর্ষ রাজনীতিবিদরা অস্ত্র আইন কঠোর করার তাগিদ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রীও আইন পরিবর্তনের আভাস দিয়েছেন। এদিকে হতাহতদের স্মরণে দেশ বিদেশে শোক পালন চলছে। নিসে হামলার পর জাতীয় পতাকার রঙের আলোতে আইফেল টাওয়ারকে মুড়িয়েছিল ফরাসিরা। এবার জার্মানির পতাকার রং আইফেল টাওয়ারের গায়ে। মিউনিখে বন্দুকধারীর নির্বিচার গুলিতে 9 জনের নিহতের ঘটনায় সমবেদনা জানাতে এই আয়োজন। শোক চলছে জার্মানি জুড়ে। মোমবাতির আলোয় জঙ্গিবাদের অন্ধকার শেষ করার প্রত্যয় সবার কণ্ঠে। এদিকে পুলিশের গুলিতে নিহত বন্দুকধারীর বাসভবনে তল্লাশি চালিয়েছে তদন্ত দল। এ সময় তার শোবার ঘর থেকে বিভিন্ন সময় হামলা নিয়ে প্রকাশিত বেশ কিছু কাগজপত্র খুঁজে পায় তারা। তবে শুক্রবারের হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া না গেলেও পুলিশ বলছে ঠিক কী কারণে হামলা চালানো হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখছে তারা। মিউনিখের ঘটনার পর জার্মানির অস্ত্র আইন নতুন করে সংস্কার করার বিষয়টি সামনে এসেছে। বর্তমানে বিদ্যমান অস্ত্র আইনে 25 বছরের নিচে কারো অস্ত্র কিনতে হলে মানসিকভাবে সুস্থতার বিষয়টি প্রমাণ করতে হবে। এরপরও মিউনিখে হামলাকারীর হাতে কিভাবে পিস্তল উঠল তাই নিয়ে প্রশ্ন উঠেছে। দেশটির শীর্ষ রাজনীতিবিদরা মনে করেন আইন কঠোর করেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো সম্ভব। প্রাণঘাতী অস্ত্র বেচাকেনা সীমিতকরণ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। ইরান বংশোদ্ভূত 18 বছর বয়সী একজন জার্মান নাগরিকের হাতে কিভাবে বন্দুক পৌঁছালো তা তদন্ত করে দেখা হচ্ছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাইজিয়েরও অস্ত্র আইন কঠোর করার আভাস দিয়েছেন। বন্দুকধারী রক্তাক্ত হামলার পর করণীয় ঠিক করতে শনিবার চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নেতৃত্বে বার্লিনে জরুরি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন, আহত হয়েছেন আরও অন্তত 22 জন। রোববার রাজধানীর শিয়া অধ্যুষিত খাদিমিয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টের কাছে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার না করলেও ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে আইএস নিয়ন্ত্রিত শারকাত এলাকায় অপর এক বোমা হামলায় 6 বেসামরিক নাগরিক নিহত এবং 8 জন আহত হয়েছেন। এদিকে ইরাকে আইএস বিরোধী লড়াই আরও জোরদার করতে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা দিতে দেশটিতে $8 কোটি অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ সরকার। একই সঙ্গে আইএস এর কাছ থেকে পুনরুদ্ধার করা শহরগুলোর উন্নয়নের অংশ হিসেবে এই অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। শনিবার দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের এক বিবৃতিতে এই অর্থ বরাদ্দের কথা জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত $8 কোটি বেশিরভাগই ব্যয় করা হবে দেশটির যুদ্ধ কবলিত ও গৃহহীন মানুষদের মানবিক সহায়তায়। এছাড়াও সম্প্রতি আইএস এর কাছ থেকে পুনরুদ্ধারকৃত মসুল শহরের পুনর্গঠনে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় $23 লাখ। Over the coming months, humanitarian costs could climb to over $2 billion, as potentially 1 million people could. ইরাকের সামরিক বাহিনীর অভিযানে জঙ্গি সংগঠন আইএস এর শীর্ষ এক নেতা নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। শনিবার দিয়ালা প্রদেশের আবু সাইদা এলাকায় আইএস এর অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় ইরাকি সেনাবাহিনী। এ সময় আবু বকর আল বাগদাদির সহযোগে হিশাম নাসিফ জসিম আল হায়ালি নিহত হন। তিনি আইএস এর দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। ওই অভিযান চলাকালে আইএস এর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলেও জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরাক সিরিয়ায় একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। আর এদের ভয়াবহ নিষ্ঠুরতার শিকার ইরাকের ইয়াজিদি সম্প্রদায়।
আইএস জঙ্গিদের হাতে বন্দী সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের বহু নারীর উপর নির্মম অত্যাচার চালানোর পাশাপাশি তাদের ব্যবহার করা হচ্ছে যৌন দাসীর মতো। সম্প্রতি আইএসের হাত থেকে পালিয়ে আসা এক ইয়াজিদি নারী তার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সবুজে ঘেরা ইরাকের এসিনজার শহর, যেখানে রয়েছে অনেক ইয়াজিদি সম্প্রদায়ের লোকজন। 2014 সালের 3 আগস্ট আইএস জঙ্গিরা এ অঞ্চলটি দখল করে নেয়। দখলের পর সেখান থেকে মসুলে নিয়ে যায় 16 বছর বয়সী নিহাদ আল ওয়াসির মতো অনেক কিশোরী ও নারীকে। এরপর তাদের হাতে বন্দীদের উপর চালানো হয় অমানবিক অত্যাচার। আমরা খুব ভয় পেয়েছিলাম। এক আইএস জঙ্গি আমাকে প্রচন্ড মারধর করে এবং আমার উপর যৌন নির্যাতন চালায়। সেখানে আমাদের সঙ্গে দাসের মতো আচরণ করা হতো। একবার সেখান থেকে পালানোর চেষ্টা করেছি, কিন্তু তখন তারা আমাকে ধরে ফেলে এবং অন্য জঙ্গির কাছে বিক্রি করে দেয়। একজন আমাকে $800 দিয়ে কিনে নেয়। এর 1 মাস পর আমি গর্ভধারণ করি। বহুবার ভেবেছি গর্ভপাত করব, কিন্তু এরপরও আমার একটি ছেলে সন্তানের জন্ম হয়। একসময় অতিষ্ঠ হয়ে ছেলেকে ফেলেই 15 মাসের বন্দি দশা থেকে পালিয়ে পরিবারের কাছে ফিরে আসতে সক্ষম হয় নিহাদ। কখনো ভাবিনি আবার আমার পরিবারের কাছে ফিরতে পারবো, আমার বাবা মা ভাই বোনকে আবার দেখতে পাবো। বর্তমানে কুর্দিস্তানে পরিবারের সঙ্গে বাস করছেন নিহাদ। আশা করছেন এবছরই তিনি শেষ করবেন তার শিক্ষা জীবন। পাশাপাশি কাজ করছেন আমার নামে একটি সংগঠনের সঙ্গে, যারা নারীর প্রতি সহিংসতা বন্ধে কাজ করছে। 2014 সালে প্রায় 15,000 নারী, পুরুষ ও শিশুকে অপহরণ করে আইএস জঙ্গিরা। জাতিসংঘের এক হিসাব অনুযায়ী আইএস জঙ্গিদের হাতে বর্তমানে এখনো প্রায় 3,200 নারী ও শিশু জিম্মি রয়েছে। এছাড়া এ পর্যন্ত ইয়াজিদি জাতিগোষ্ঠীর কমপক্ষে 30টি গণকবরেরও সন্ধান পাওয়া গেছে। শিরিন আক্তার, সময় সংবাদ। সিরিয়ার গৃহযুদ্ধে 48 লাখ শরণার্থীর অন্তত 10 লাখ মানুষ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় লাভের আবেদন করেছে। 2014 ও 15 সাল জুড়ে ইউরোপে যাওয়া এই শরণার্থীর অনেকেই এখনও স্থায়ীভাবে নিবন্ধিত হওয়ার সুযোগ হয়নি। সিরিয়ার আলেপ্পো থেকে জার্মানিতে আশ্রয় নেওয়া এমন এক পরিবারের মাসব্যাপী যাত্রাপথের গল্প সম্প্রতি তুলে ধরেছে বিবিসি, যেখানে পরিবারের সঙ্গে থাকা 11 বছর বয়সী এক শিশু যাত্রাপথে করা ভিডিওর মাধ্যমে বিপদসংকুল পরিস্থিতির বর্ণনা দিয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় 48 লাখ শরণার্থীর মতো দেশ ছাড়া হয়েছে ইশরার পরিবারও। আলেপ্পো থেকে 2015 সালের মার্চে ইউরোপের পথে বাবা মা ও ছোট 3 ভাই বোনের সঙ্গে যাত্রা করে সে। অনিশ্চিত সেই গন্তব্যে পাড়ি দিতে দালাল চক্রের পথ নির্দেশে প্রায় মাসব্যাপী চলে তাদের যাত্রা। আলেপ্পো থেকে তুর্কি সীমান্ত পাড়ি দিয়ে এজিয়ান সাগর হয়ে গ্রিস, সেখান থেকে বাসে মেসিডোনিয়া সীমান্তে পৌঁছে ইশরার পরিবার। 4 ভাই বোনের মধ্যে বড় ইশরাকে যাত্রাপথে ছোটদের সামলানোর দায়িত্ব নিতে হয়েছে। হুইলচেয়ারে থাকা ছোট বোনকে নিয়ে মেসিডোনিয়া সীমান্ত পার হয়ে সার্বিয়া পৌঁছানোর পর সার্বিয়া ক্রোয়েশিয়া সীমান্তে আবারও অপেক্ষা করতে হয় তাদের। এরপর কখনো বাস, কখনো ট্রেন, আবার কখনো প্রতিকূল আবহাওয়ায় উঁচু নিচু পথে পায়ে হেঁটে হাঙ্গেরি পার হয় তারা। অস্ট্রিয়া সীমান্তে কয়েকদিন অপেক্ষার পর ট্রেনে করে জার্মানি পৌঁছায় ইশরার পরিবার। সম্প্রতি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে দীর্ঘ এ যাত্রার স্মৃতিচারণ করে ইশরা। সেখানে নিজ দেশে যুদ্ধের বিভীষিকা ও যাত্রাপথের নানা বিষয় তুলে ধরে সে। আলেপ্পোতে আমরা ভালোই ছিলাম। যুদ্ধ শুরু হলে বাড়ি থেকে পালাই। মিসাইলের আঘাতে আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে। মাইলের পর মাইল হেঁটেছি আমরা। ঠান্ডায় 2টি শিশুকে মরতেও দেখেছি। দীর্ঘ এ যাত্রায় তাদের 9টি দেশের অন্তত 3000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। জার্মানি পৌঁছে অস্থায়ী শিবিরে আশ্রয় লাভের পর মাসব্যাপী যাত্রার ক্লান্তির মধ্যেই আনন্দের হাসি দেখা যায় ইশরার মুখে। বর্তমানে জার্মানির মিউনিখে অবস্থান করা ইশরার পরিবার শরণার্থী হিসেবে নিবন্ধনের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ যাত্রা ও শরণার্থী হিসেবে এই লড়াই ইশরাকে ভবিষ্যৎ জীবন সংগ্রামে আরো শক্তি ও প্রেরণা যোগাবে বলে মনে করছেন তার বাবা। জাতিসংঘের তথ্য মতে সিরিয়ার গৃহযুদ্ধে গত প্রায় 5.5 বছরে দেশটির 2,30,00,000 জনসংখ্যার মধ্যে 66 লাখ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে। সংঘাত থেকে বাঁচতে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে আরো 48 লাখ। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক 27 লাখের আশ্রয় হয়েছে তুরস্কের বিভিন্ন শিবিরে। আর ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ 6 লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। দুদিনের হদিস মেলেনি 29 যাত্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর নিখোঁজ উড়োজাহাজটি। খারাপ আবহাওয়ায় তল্লাশি ব্যাহত, খবর পাবার আশায় স্বজনদের অপেক্ষা।
বিশ্বের বড় বড় শহরগুলোতে রয়েছে অনেক নামি দামি রেস্টুরেন্ট। বেশিরভাগ সময় এসব রেস্টুরেন্টের বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়া হয়। ভারতের একদল তরুণ এসব বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে দরিদ্র মানুষের মাঝে বিতরণের কাজ করছে। এ থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের বেশ কয়েকজন তরুণী সেদেশে এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে নানা বিষয় নিয়ে মতভেদ থাকলেও মানবতার খাতিরে একই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তারা। এই রেস্টুরেন্টটির রাতের খাবারের মেনুতে রয়েছে বার্গার, কেক সহ মুখরোচক অনেক খাবার। এখান থেকে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করতে হাজির হয়েছেন একদল তরুণী। সংগ্রহ করা খাবার দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়াই উদ্দেশ্য। রবিনহুড আর্মি নামের এ দলটি গত 1 বছর ধরে করাচিতে সেবামূলক কাজটি করে আসছে। আমার এক বন্ধু প্রথমে ভারতে এটি শুরু করে, পরে সে আমাকে অনুপ্রাণিত করে, কারণ ভারত ও পাকিস্তানের অবস্থা বেশ কাছাকাছি। আমরা চাই খাবারের অপচয় কমাতে এবং নিশ্চিত করতে যে কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। রেস্টুরেন্টের মালিকরাও আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের রবিনহুড আর্মির সদস্যরা করাচি, লাহোর এবং ইসলামাবাদের বিভিন্ন বাড়িতে ঘুরে প্রতি রোববার খাদ্য সংগ্রহ করেন, আর তাদের অপেক্ষায় থাকে বস্তির অভুক্ত নারী শিশু সহ অনেকে। আমরা তাদের জন্য এই খাবারগুলো সংগ্রহ করি যারা এক বেলার পর পরের বেলায় কি খাবেন তা জানেন না। বর্তমানে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই 5টি দেশের 23টি শহরে কাজ করছে রবিনহুডের সদস্যরা। দেশগুলোর 3000 রবিনহুড সদস্য 5 লাখ দুস্থ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। তাদের আশা এই উদ্যোগ একসময় পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে এবং অনেকেই একবেলা ভালো খাবার সুযোগ পাবে। শিরিন আক্তার, সময় সংবাদ। ভিয়েতনামের লাওসে শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের 49তম বৈঠক। রোববার শুরু হওয়া বৈঠকে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি আরও অংশ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী ইউন বিউং সে। এছাড়াও আসিয়ানভুক্ত 10টি দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদারে ভারত, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদেরও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এবারের বৈঠকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর ইস্যুটি সহ অন্যান্য আঞ্চলিক সমস্যাগুলো প্রাধান্য পাবে বলে জানা গেছে। দুদিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি 29 যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে ভারতীয় বিমান বাহিনীর নিখোঁজ উড়োজাহাজটির। এদিকে খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনো বঙ্গোপসাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ডের একটি সাবমেরিন। 16টি জাহাজ ও 6টি বিমান। এদিকে বিমানে থাকা হতভাগ্য যাত্রী ও ক্রুদের নিরাপদে ফিরে আসার প্রার্থনা করছেন তাদের স্বজন ও দেশটির সর্বস্তরের মানুষজন। এ সময় সরকারের কাছে উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানায় তারা। আমরা যখন জানতে পেরেছি ওই বিমানটি নিখোঁজ হয়েছে, তখন থেকে বিমানের যাত্রী ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। বিমানের বেশিরভাগ যাত্রী সামরিক বাহিনীর সদস্য ছিলেন, যারা আমাদের দেশের গুরুত্বপূর্ণ অংশ। বিমান ছাড়ার আগে চেন্নাইয়ে পৌঁছার কথা জানায় আমার বাবা। তিনি বলেছিলেন পোর্ট ব্লেয়ারে বিমানবন্দরে পৌঁছে আবারও তিনি ফোন করবেন, কিন্তু এখন তার কোনো খোঁজ পাচ্ছি না। ভারতের মুম্বাইয়ে আইএস এর সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় থানে জেলা নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের পর রিজওয়ান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 25 জুলাই তাকে আদালতে তোলা হবে। তবে রিজওয়ানকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তাকে অবৈধভাবে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তার আইনজীবী। গত সপ্তাহে শুরু হওয়া অভিযানে এ নিয়ে 2 জনকে আটক করল পুলিশ। ভারতের ঝাড়খণ্ডে বিদ্রোহী মাওবাদী সংগঠনের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাজ্যের খুনুটি জেলায় নিরাপত্তা বাহিনীর এক যৌথ অভিযানে ওই দুজন মাওবাদীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মাওবাদী সংগঠনের সদস্যরা 1960 সাল থেকে ভারতের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আসছে। এসব হামলায় রাজনৈতিক ব্যক্তি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় হামলাকারীর সহ 4 জন নিহত হয়েছে। পুলিশ জানায় শনিবার টেক্সাসের বাস্ট্রপ শহরের একটি আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন নারী ও 1 শিশু রয়েছে। তবে হামলাকারী আত্মহত্যা করেছে কিনা সে বিষয়টি নিশ্চিত করে কিছু জানেনি পুলিশ। এই ঘটনায় আহত অপর 1 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। দেশের নানা প্রান্তে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ভোগ পোহাচ্ছে বহু মানুষ। একদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ে গেছে কয়েক হাজার একর বনাঞ্চল, অন্যদিকে চীনে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পর বন্যায় এখনো পর্যন্ত অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। যতদূর চোখ যায় কেবল পানি আর পানি। চীনের উত্তর ও মধ্যাঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। বানের জল ও ভূমিধসে বহু মানুষের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে হুবেই প্রদেশে বন্যায় কমপক্ষে 53,000 ঘরবাড়ি ধ্বংস হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় তহবিল গঠনের ঘোষণা দেওয়া হলেও পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় এবং উদ্ধার অভিযানে ধীর গতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগীরা। এর মধ্যেই হুনান প্রদেশের ক্ষতিগ্রস্ত প্রায় 72,000 লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে দাবানলে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিতার পাহাড়ি এলাকার বিস্তীর্ণ বনাঞ্চল। গেল শুক্রবার থেকে শুরু হওয়া দাবানল এ পর্যন্ত প্রায় 4,500 হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের বেগ বেশি থাকায় দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এতে হুমকির মুখে রয়েছে আশপাশের 1300-ও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। প্রাণহানি এড়াতে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 3 শতাধিক লোকজনকে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের সড়কে যান চলাচল। শিরিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে কৃত্রিম হিমশৈলের অভিনব প্রদর্শনী। আসন্ন গ্রীষ্মে এই হিমশৈল পর্যটকদের বেড়ানোর স্থান হিসেবে কাজে লাগবে বলে মনে করেন প্রদর্শনীর আয়োজকরা। বেশ কয়েক বছর ধরে তীব্র গরমে নাকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির নাগরিকরা। তবে এবার গ্রীষ্মের গরম থেকে এই অঞ্চলের নাগরিকদের কিছুটা প্রশান্তি দিতে ব্যতিক্রমী এক প্রদর্শনীর আয়োজন করেছে দেশটির জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। সম্প্রতি এই জাদুঘরের একটি ভবনে তৈরি করা হয়েছে বড় আকারের কৃত্রিম হিমশৈল, যার ভেতরে ঢুকলে সাগরের জমাট বাঁধা বরফের শীতলতা অনুভব করবেন দর্শনার্থীরা। আমরা এমন এক পরিস্থিতি তৈরির চেষ্টা করছি যে কেউ এখানে এলে তার মনে হবে যে সে সমুদ্রের মধ্যে কোনো হিমশৈলে অবস্থান করছে। শুধু হিমশৈলের পরিবেশ সৃষ্টি করেই থেমে যাননি এর উদ্ভাবকরা। ভেতরের বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে, সেই সঙ্গে রয়েছে বিনামূল্যে খাবার ব্যবস্থাও। এত সব আয়োজনে খুশি এখানে আসা দর্শনার্থীরা। এক কথায় অসাধারণ। গরমের সমস্যা হলে এখানে আসবো। ভবনের ভেতরে হিমশৈলের এই অভিনব ব্যবস্থাটি তৈরি করা হয়েছে পলিকার্বনেটেড উপাদান দিয়ে। এর ফলে দিনের আলো থেকে আসা তাপও প্রয়োজনে গ্রহণ করতে পারে এটি। এছাড়া ত্রিভুজ আকৃতির হিমশৈল যে কোনো সময় ভাঁজ করাও সম্ভব। এ কারণে শুধুমাত্র গরম থেকে রক্ষা পেতেই নয়, এই ব্যতিক্রমী হিমশৈল প্রকৌশল শিক্ষায় ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন এর উদ্ভাবকরা। শাশ্বত সত্য, সময় সংবাদ। কেউ যদি কোনো কারণ ছাড়াই আপনার উপর পানি ঢেলে দেয় তবে নির্ঘাত আপনার রাগ সীমা ছাড়াবে। তবে আর্মেনিয়ার ভার্ডাভার উৎসবে এই চিত্রটি স্বাভাবিক। গ্রীষ্মের গরমে শীতল পরশ পেতে এদিন দেশবাসী মেতে ওঠে পানি খেলায়। বিভিন্ন বয়সী মানুষ নেচে ওঠে অনাবিল আনন্দে। আর্মেনিয়ায় এখন গ্রীষ্মকাল। তীব্র গরমে শীতল পানির পরশ পেতে আর্মেনীয়রা এই মৌসুমেই আয়োজন করে ভার্ডাভার উৎসবের, যেখানে পানির খেলায় মেতে ওঠে ছেলে বুড়ো সবাই। উৎসবের প্রধান আয়োজন হয় রাজধানী ইয়েরেভানে। শহরের কেন্দ্রস্থলে বিশাল ফোয়ারার সামনে সকাল থেকেই জড়ো হতে থাকে বিভিন্ন বয়সীরা। সঙ্গে থাকে বালতি, বোতল, পানি বন্দুক, পিচকারি, হোসপাইপ সহ পানি খেলার নানা উপকরণ। এই খেলা একদিকে যেমন ভীষণ মজার, তেমনি গরম থেকেও স্বস্তি দেয়। এই এমন এক খেলা যা আপনাকে আনন্দ দিতে বাধ্য।
পরিচিত কি অপরিচিত, একবার সামনে পড়লে আর রক্ষা নেই। পানির ছলকে মুখশ্রী বদলে যাবে নিমেষে। এতে রাগ বা অপমানিত বোধ করার কোনো অবকাশ নেই। তবে একে নিছক আনন্দ উৎসব বলতে নারাজ স্থানীয়রা। পানি খেলার মাধ্যমে ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হয় বলে মত তাদের। এই দিনটি উপলক্ষে সব মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসে, সবাই একসঙ্গে আনন্দ করে, পুরো পরিবেশটা অন্যরকম মনে হয়। জর্জিয়া ও আজারবাইজানের মধ্যবর্তী কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের স্থলযোজকের ওপর অবস্থিত আর্মেনিয়া নামের দেশটি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউরোপীয় এই রাষ্ট্রের মানুষ স্বভাবগতই বেশ উৎসবমনা। হাজার বছর আগে পাগান আমলে উর্বর জমির আশায় ফসলের দেবীকে পূজা করতে এই পানি খেলার আয়োজন করা হতো। সেই থেকে ওয়ান্ডাভার ওয়াটার ফেস্টিভ্যাল তাদের ঐতিহ্যেরই অংশ হয়ে আছে। প্রতি বছর অর্থোডক্স ইস্টারের ৯৮ দিন পর এই উৎসবের আয়োজন করা হয়। গির্জায় হয় বিশেষ প্রার্থনা। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আকর্ষণের বড় অংশ জুড়ে আছে এই পানি উৎসব। সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় কর্তৃপক্ষ। তানজানা চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। তুরস্কে সন্দেহজনক কোনো ব্যক্তিকে আটক রাখার সময়সীমা ৪ দিন থেকে বাড়িয়ে ১ মাস করার ঘোষণা। ভেঙে দেয়া হচ্ছে প্রেসিডেন্ট গার্ড। নওয়াজ শরীফের কাশ্মীর দখলের স্বপ্ন পূরণ হবে না, মন্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। জম্মু কাশ্মীরের ৪ জেলা থেকে তুলে নেওয়া হয়েছে কারফিউ। মিউনিখে হামলার ঘটনায় অস্ত্র আইন কঠোর করার আহ্বান জার্মান নেতাদের। হতাহতদের স্মরণে দেশে বিদেশে শোক পালন। এবং কাবুলে আত্মঘাতী বোমা হামলায় হতাহতদের স্মরণে একদিনের জাতীয় শোক। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে সাহায্যের প্রস্তাব রাশিয়ার। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।